নিচে লিখুন। আচ্ছা, আজকে আমরা দেখব আপনার গত ক্লাসেরই একটু অ্যাডভান্স লেভেল। অর্থাৎ গত ক্লাসে আমরা দেখেছিলাম এক্সএমএল কিভাবে লিখে, সিনট্যাক্স কিরকম, কিভাবে কাজ করে, আমরা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পলে দেখেছিলাম। আজকে আমরা একটু জেন্ডের দিকে যাচ্ছি। আজকে কত 7 নম্বর ক্লাস। হ্যাঁ, 7 নম্বর ক্লাসে আমরা দেখব সিম্পল এক্সএমএল এবং এক্সএমএল এর এক্সটেনশন। আচ্ছা, আপনি কি দেখেছিলেন এক্সএমএল? তাহলে তো একটু কঠিন হয়ে যাবে আপনার জন্য বোঝা। আচ্ছা, আজকে ক্লাসের মেন অবজেক্টিভটা হলো যে গত ক্লাসে আমরা যেভাবে দেখেছি যে এক্সএমএল কিভাবে লিখে, কিভাবে এক্সএমএল কাজ করছে, কিভাবে সে ডেটা স্টোর করছে, নোডে বা এলিমেন্টের মাধ্যমে কিভাবে ডেটা স্টোর করছে এক্সএমএল, এই জিনিসটা আমরা গত ক্লাসে দেখেছি। আজকে আমাদের অবজেক্টিভ যে কিছু মেকানিজম দিয়ে ওই এক্সএমএল এর ডেটাগুলোকে পিএসপিতে আমরা কিভাবে ইটারেট করব, তার মানে কিভাবে আমরা ওই নোডের ডেটাগুলো পাবো এবং ইউজ করব, এটা হলো আজকের অবজেক্টিভ। আচ্ছা, তার আগে ছোট্ট করে একটু বলে নিই যাতে আপনি ক্লাসটা বুঝতে পারেন। হ্যাঁ, এক্সএমএল আমরা এটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলছি না, এটা অনেকটা এইচটিএমএল এর মতো, বাট এইচটিএমএল যে কাজটা করে কোনো তথ্যকে ডিসপ্লের ক্ষেত্রে কাজ করে, আর এক্সএমএল মূলত ডেটা স্টোর করা বা ডেটা ট্রান্সফারের কাজটা করে। এক্সএমএল এবং এইচটিএমএল এর সিনট্যাক্স অলমোস্ট সেম, প্রায় একই রকম, বাট এক্সএমএল এ আপনার ট্যাগ এবং এলিমেন্ট, এইচটিএমএল আমরা ট্যাগ এলিমেন্ট ব্যবহার করেছি, তাই না? এই ট্যাগ এলিমেন্টস গুলো এক্সএমএল এও ব্যবহার করা হয়, কিন্তু সেগুলো আপনার প্রিডিফাইন। প্রিডিফাইন মানে আপনার এইচটিএমএল এ যেমন ধরেন বলে দেওয়া আছে যে এই লেখার টেক্সটটাকে বড় করার জন্য আপনি H1 থেকে 6 ব্যবহার করবেন, এটা কি প্রিডিফাইন, তাই না? এক্সএমএল এর ক্ষেত্রে বিষয়টা এরকম নয়। এক্সএমএল এ আপনি আপনার মতো করে নোটগুলোকে ডিফাইন করতে পারেন, যেহেতু এটা ডাটা স্টোর করার কাজ করে, স্টোরিং এবং ট্রান্সফারের কাজ করে, তার মানে অনেকটা সে কিরকম, এরকম একটা টেবিলের মতো কাজ করে আর কি। টেবিলে যেমন সেল আছে, হ্যাঁ, ওইখানেও মানে এক্সএমএলও ঠিক একইভাবে আপনার নোডের মধ্যে, নোটগুলোর মধ্যে সেলের মতো ডাটা স্টোর করা যায়। ছোট্ট একটা এক্সাম্পল যদি আমরা দেখি, এক্সএমএল ঠিক এরকম হয়। এক্সএমএল এটা ধরেন আপনার একটা ফাইল, হ্যাঁ, ফাইলটার নাম দিলাম ফার্স্ট ডট এক্সএমএল, এক্সটেনশন হলো ডট এক্সএমএল। তো এক্সএমএল ভার্সন আমি কি করব, আমি ছোট্ট কিছু ইনফরমেশন নেব, যেমন ধরেন কন্ট্যাক্ট ইনফো, এটা আমার একটা রুট নোড, হ্যাঁ, এই রুট নোডের আন্ডারে আছে ধরেন নেম জুলিয়ান, এইজ, ধরেন মোবাইল, কন্ট্যাক্ট ইনফো, রাইট? এটা একটা এক্সএমএল পেজ, হ্যাঁ, যা কি করছে, তিন ধরনের ইনফরমেশন ক্যারি করছে, রাইট? এখন আমরা গত ক্লাসে এগুলো দেখেছি যে কিভাবে এই এক্সএমএল পেজ লিখতে হয়, সিনট্যাক্স গুলো কিভাবে কাজ করে, কোনগুলোকে কি বলে, এগুলোকে রুট বলছে, হ্যাঁ, আর এই ট্যাগের মধ্যে যা থাকছে এইচটিএমএল এর মধ্যে সেগুলোকে বলা হয় এলিমেন্ট,
এলিমেন্টের নির্দিষ্ট কিছু অ্যাট্রিবিউট থাকে, যেমন এই কন্ট্রাক্ট ইনফোর যদি অ্যাট্রিবিউট লিখি আমরা, তাহলে ধরেন ক্যাটাগরি লিখি, যে কোন ক্যাটাগরি, মানে একটা নির্দিষ্ট ক্যাটাগরি। এইটা কি, এটা এক্সাম্পল অ্যাট্রিবিউট হিসাবে কাজ করছে, আর এর ভিতরে যা থাকবে সেটা ভ্যালু হিসাবে কাজ করছে। ওকে, মোটামুটি এই পর্যন্ত বুঝলে আজকে ক্লাস বুঝতে পারবেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন তো? আচ্ছা, আজকে আমাদের অবজেক্টিভটা হলো যে এই যে তথ্যগুলো আমরা দেখছি, হ্যাঁ, আলাদা একটা ফাইলে স্টোর করা আছে। যে ধরেন এটা আমার একটা রুট করলাম, বললাম htdoc, হ্যাঁ, php-htdoc, এর মধ্যে কি আছে, ধরেন ফার্স্ট ডট এক্সএমএল নামে একটা ফাইল আছে, আর কি একটা ফাইল আছে, index.php নামে একটা ফাইল আছে। আমাদের অবজেক্টিভ হলো আজকে যে এই index.php টাকে আমরা রান করব। এই index.php এর মধ্যে আমরা কল করব কাকে, first.xml, অর্থাৎ এই first.xml এর মধ্যে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোকে আমরা লুপ চালিয়ে একটা একটা করে বের করব। ওকে, আচ্ছা, যে ডাটাটা আমরা ডেটাবেস থেকে নিয়ে আসলাম অন্য একটা ডেটাবেস থেকে নিয়ে আসছি, অথবা আমার বড় একটা ফাইলে এভাবে ডাটা স্টোর করা আছে। ব্যাপারটা যে আমার সবসময় যেহেতু এটা ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ, আমি টেম্পোরারি এক্সএমএল ডেটাবেস থেকে ডাটা পুল করে আমি এরকম একটা এক্সএমএল এ রাখতে পারি, এই এক্সএমএলটা আপনার কাছে পাঠিয়ে দিলাম, হ্যাঁ, রাইট, ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে। তাহলে এই এক্সএমএলটা এখন আপনি কি করবেন, রিড করবেন, হ্যাঁ, ধরেন আরএসএস ফিডের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। ইউটিউবের চ্যানেলের আমি একটা এপিআই দেখাইলে দেখাতে পারতাম যে ওরা এক্সএমএল রিটার্ন করছে আর কি, হ্যাঁ, ইউটিউবে একটা এক্সএমএল রিটার্ন করছে তারা। আচ্ছা, তাহলে এই ফার্স্ট ডট এক্সএমএল এইটাকে পার্স করার জন্য, এই এক্সএমএল ফাইলটাকে পার্স করার জন্য ডেফিনেটলি কিছু মেকানিজম আছে, কিছু মেথড আছে। আজকে আমরা দেখব এক্সএমএল পার্সার, সিম্পল এক্সএমএল পার্সার, এরপর এক্সএমএল এলিমেন্ট, ইটারেটর এবং ফাংশন। আমাদের মেন আলোচনা হবে এই জায়গাগুলোতে, এলিমেন্ট, ইটারেটর এবং ফাংশন। একটু জেনে রাখার জন্য এক্সএমএল পার্সার, হ্যাঁ, পার্সার কেন ব্যবহার করা হচ্ছে, পার্স করার জন্য, এক্সিকিউট করার জন্য, তাই না? ভেরি সিম্পল, এক্সএমএল এ দুই ধরনের পার্সার আছে, একটা হচ্ছে টাইম ট্রি বেসড আর একটা হলো ইভেন্ট বেসড। ট্রি বেসড পার্সার যে কাজটা করে, ট্রি বেসড, সেটা হলো যে যখন সে এক্সিকিউশনটা শুরু করে তখন এই পুরো স্ক্রিপ্টটাকে সে মেমোরিতে লোড করে রাখে, মেমোরিতে স্টোর করে, দেন তারপরে তার পার্সিংটা সে শুরু করে। ওকে, আর আপনার ইভেন্ট বেস যেটা, সেটা করে দিই নোড বাই নোড, একটা নোড এক্সিকিউট করে নেক্সট নোড এক্সিকিউট করে, অর্থাৎ সে মেমোরিতে এক্সএমএল এর ডাটাগুলোকে স্টোর করে না। জাস্ট এতটুকু জানলেই হবে যে হ্যাঁ, ইভেন্ট বেসড মেমোরিতে সে স্টোর করে না, ও নোড বাই নোড অথবা এলিমেন্ট বাই এলিমেন্ট এক্সিকিউট করেছে, আমরা ডাইরেক্ট নোডটা পাস করে দিতে পারি। হ্যাঁ, প্যারামিটার হিসেবে আমরা পাস করে দিতে পারি। আবার কি, আমার যখন, হ্যাঁ, আমি যখন লিঙ্ক করে দিচ্ছি, আমরা দেখবো আর কি, আমি যখন লিঙ্ক করে দিচ্ছি তখন কি হচ্ছে যে সে তো রান করছে, যদি এটা ইন্টারনাল বিষয়, ফার্দার মানে তো আসলে এক্সিকিউশনের বিষয়টা ইন্টারনাল, ওটা তো আসলে এভাবে সামনে এনে দেখানোটা কঠিন। ওকে, জাস্ট এতটুকু মনে রাখেন যে এটা দুই ধরনের পার্জার আছে। আচ্ছা, এখন ট্রি বেসড পার্জারের মধ্যে দুই ধরনের দুইটা ক্যাটাগরি আছে, একটাকে বলা হচ্ছে সিম্পল এক্সাম্পল আর একটা হচ্ছে ডোম। ডোম মানে কি, ডকুমেন্ট অবজেক্ট মডেল। আচ্ছা, আমি ওটাতে বিস্তারিত যাচ্ছি না। তো ইভেন্ট বেসড পার্জারকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হচ্ছে এক্সএমএল রিডার আর এক্সএমএল এক্সপার্ট পার্জার। তো আমরা ওই ট্রি বেসড পার্জারটা কিভাবে কাজ করছে, এর যে ক্যাটাগরি দুটো আছে তার মধ্যে প্রথমটা আমরা কোনটা, হ্যাঁ, ট্রি বেসড যেটা সেটা পুরোটা আগে লোড করে দেন। Tree-based parser holds the entire document in memory and transforms the XML into tree structure. আসলে এটা তো ট্রি স্ট্রাকচার অনুসারে আছে, হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছেন?
আচ্ছা, একটু আপনারা রিডিং অবশ্যই দিয়েন, কারণ আমি যতটুকু বলছি এতটুকু মাথায় তো থাকবেই। তারপর আবার এটা একটু দেখেন আর কি। তো আমাদের অবজেক্টিভটা হলো আমরা সিম্পল এক্সাম্পলটা দেখবো। আমি সিম্পল এক্সাম্পল থেকে জেন্ডার প্রশ্ন হয়। তো সিম্পল এক্সাম্পলে বলা হচ্ছে, দেখেন, সিম্পল এক্সাম্পল ইজ আ ট্রি বেসড পাজল। সিম্পল এক্সাম্পল প্রোভাইডস অ্যান ইজি ওয়ে অফ গেটিং অ্যান এলিমেন্টস নেম। খেয়াল করেন, আমরা এই যে এলিমেন্ট, এখন আপনি একটু খেয়াল করেন, এগুলো এক একটা এলিমেন্ট। হ্যাঁ, এক্সাম্পল পার্জারের মাধ্যমে আমরা কি করতে পারি, এই এলিমেন্টের তথ্য আমরা দিতে পারি। এলিমেন্টের মধ্যে যে অ্যাট্রিবিউট গুলো আছে সেই অ্যাট্রিবিউট গুলো নাম পেতে পারি, অ্যাট্রিবিউটের ভ্যালু পেতে পারি, রাইট? ওই কথাটাই দ্বিতীয় লাইনে বলা হয়েছে। আবার অ্যারে অবজেক্ট হিসেবে সেগুলোকে আমরা কাজে লাগাতে পারি। আচ্ছা, পরে একটা এক্সাম্পল দেওয়া আছে যে একটা স্ট্রিং কে যখন আমরা পার্স করব কিসের মাধ্যমে, সিম্পল এক্সাম্পলের মাধ্যমে। তাহলে ধরুন এক্সাম্পল এর পার্জারে আমরা আসলাম, পার্জারে এসে আমরা অনেকগুলো ক্যাটাগরি দেখলাম। এখন আমরা সিম্পল এক্সাম্পল পার্জার নিয়ে আমরা কাজ করছি। সিম্পল এক্সাম্পল পার্জার আমরা এখন একটা এক্সাম্পল দেখছি, যা কিনা একটা স্ট্রিং। সেই স্ট্রিং এর মধ্যে কি আছে, একটা এক্সাম্পল আছে। হ্যাঁ, এক্সাম্পলটাকে আমরা এখন পার্স করব কি দিয়ে, সিম্পল এক্সাম্পল। তার একটা ফাংশন আছে, এই ফাংশনগুলো নামই আমাদের মনে রাখতে হবে এবং কি কাজ করছে সেই জিনিসটা মনে রাখতে হবে। আমাদের অবজেক্টিভ হলো এই জায়গায়। ওকে, ধরেন বিল্ট-ইন ফাংশন, বিল্ট-ইন ফাংশন এটা কি কাজ করে? হ্যাঁ, কাজ করে। আবার ধরেন এটার ক্ষেত্রে নিচের কোনটা, বিশেষ করে স্টেটমেন্ট রিলেটেড প্রশ্নই বেশি হয়, থিওরিটিক্যাল প্রশ্নটাই বেশি হয়। আচ্ছা, খেয়াল করেন, আবার এই নোট, হ্যাঁ, নোটের মধ্যে কি আছে, টু ফর্ম হেডিং, তিনটা আমার এলিমেন্ট আছে, তাই না? এই তিনটা এলিমেন্টে তিন ধরনের তথ্য আছে। আমি কি করলাম, xml ইকুয়াল টু সিম্পল xml আন্ডারস্কোর লোড আন্ডারস্কোর স্ট্রিং, এই ফাংশন দিয়ে কাকে কল করলাম, ওই স্ট্রিংটাকে। হ্যাঁ, এই যে xml, এই পুরোটাকে আমি একটা স্ট্রিং হিসাবে দিয়ে দিয়েছি। হ্যাঁ, কার মধ্যে দিয়েছি, xml ডেটার মধ্যে, একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়েছি। তারপরে সেই স্ট্রিংটাকে লোড করছি। ওকে, যদি লোড না হয় বা যদি ফাইল ওই স্ট্রিংটা যদি মিসিং হয়, তাহলে কি, ওই যে ডাইরে চলে যাবে। আমরা ডাই ফাংশন করেছিলাম, তাই না? ওকে, এখন যদি আমি প্রিন্ট করি, তাহলে আমার রেজাল্ট কি দেবে, এই ফাংশনটা কি কাজ করতেছে? এই ফাংশনটা যেটা করছে যে পুরো স্ট্রিংটাকে স্ট্রিং হিসেবে পার্স করতেছে, তাই না? চলেন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি। ও, এটা তো ইয়েতে কাজ করবে না। এটা তো htdocs আছে না? জাম্প কি এটা?
দেখেন আমাদের এক্সাম্পলে কি ছিল, আচ্ছা আমাদের এক্সাম্পলে ছিল টু ফর্ম আর হেডিং, এই তিনটা নোট ছিল তাই না। দেখেন টু ফর্ম আর হেডিং, স্ট্রিংটা কিসে কনভার্ট করে নিয়েছে, স্ট্রিংটাকে অবজেক্টে কনভার্ট করে নিয়েছে, অ্যারে অবজেক্ট। হ্যাঁ আচ্ছা, তাহলে সিম্পল লোড আন্ডারস্কোর স্ট্রিং এটা যদি আসে তাহলে ওই স্ট্রিং এর মধ্যে যে এক্সাম্পল পাবে সেটাকে আসলে প্রিন্ট করবে না অ্যাকচুয়ালি তার ডেটাগুলিকে সে প্রিন্ট করবে, ডেটাগুলিকে করবে কারণ সে পার্স করছে। নর্মালি আমি তো ইকো করলে তো বা প্রিন্টার করলে তো আমার হয়তো একটা স্ট্রিং হিসাবে আমার এটা প্রিন্ট হবে তাই না। তাহলে এটা ওকে। আচ্ছা এবার আমরা দেখব যে এই স্ট্রিং হিসাবে এটাকে লোড না করে অন্য একটা ফাইল হিসাবে যদি আমরা লোড করি, কি ফাইল, এক্সএমএল ফাইল হিসাবে আমরা এই যে এখানে যে এক্সাম্পলটা দেখলাম, হ্যাঁ তাহলে কি দাঁড়াবে, ধরেন first.xml, তাহলে এখানে ইয়ের নাম কি হয়ে যাবে, তখন মেথড এই ফাংশনটার নাম তখন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ ফাইল লোড করার জন্য আলাদা ফাংশন আছে যাকে আমরা বলছি লোড আন্ডারস্কোর ফাইল, স্ট্রিং এর জায়গায় ফাইল, ফাইল আর আমার ফাইলের নাম হচ্ছে first.xml। তাহলে কি আসবে, first, অর্থাৎ আমরা ফাইল থেকে যদি এক্সএমএল লোড করাইতে চাই বা পার্স করাইতে চাই তাহলে আমাদের এই ফাংশন ব্যবহার করতে হবে। আচ্ছা এখানে একটা বড় এক্সাম্পল দেওয়া আছে যেটাকে বলা হচ্ছে যে অ্যাড অ্যাট্রিবিউট, অ্যাড অ্যাট্রিবিউট, অ্যাড চাইল্ড বা চিলড্রেন, হ্যাঁ অ্যাড এলিমেন্ট, এই বিষয়গুলো আলাদা করে আমরা একটু পরে দেখব কি রকম। ধরেন এই কন্ট্রাক্ট ইনফরমেশনে এর একটা প্রাইম নোড আছে, ধরুন নোড, আমার আর একটা কন্ট্যাক্ট ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন এর মধ্যে ওই সেম ইনফরমেশন আমার আছে। এই পুরো নোটটা আমি তৈরি করতে চাই কার সাথে বা কার মধ্যে, এই যে স্ট্রিং বা যে এক্সএমএলটা আমি লোড করছি সেই এক্সএমএল এর সাথে আমার এক্সএমএল এই পর্যন্ত আছে, হ্যাঁ আমি আরো এক্সট্রা ডেটা এই ফাইলে অ্যাড করতে চাই এক্সটেনশন, হ্যাঁ এর মধ্যে এই এক্সএমএল এর সাথে আমি অ্যাড করব, নোড টু সেম নাম বা ডিফারেন্ট হতে পারে। তো এটার এখানে প্রক্রিয়াটা বলা আছে, আমরা একটু পরে দেখবো, এটা একটা বড় এক্সাম্পল বাট অবজেক্টিভটা হলো এইটা। এবার খেয়াল করেন আমরা অনেকগুলো লিঙ্ক দেখবো, অ্যাকচুয়ালি এই লিঙ্কগুলো থেকে আমরা পড়বো, কারণ এই প্রত্যেকটা লিঙ্ক দেওয়া হয়েছে আপনার কিছু ম্যানুয়ালের সাথে, হ্যাঁ কিছু ম্যানুয়াল থেকেই আমরা এই প্রতিটা অংশ দেখবো।
তো চলুন প্রথম অংশ এর বেসিক কিছু ইউজ আছে, সেই ইউজেস গুলো আমরা একটু দেখে নিই। তার প্রথম অংশটা আমরা অলরেডি দেখে ফেলেছি যে আপনার আলাদা ফাইলে যদি এক্সএমএল লোড থাকে, যদি স্টোর থাকে, তাহলে সেটাকে যদি আমরা লোড করতে চাই তাহলে সেটার জন্য আমরা লোড ফাইল ব্যবহার করতে পারি। হ্যাঁ, ধরেন এখানে কি example.php একটা ফাইলে একটা এক্সএমএল ডিক্লেয়ার করা আছে। হ্যাঁ, আমি এক্সাম্পলটাকে কি করলাম, ইনক্লুড করলাম, করে সিম্পল এক্সএমএল এলিমেন্ট এটা দিয়ে আমি পার্স করতে পারি। পার্স করে এর নোডের ডেটাগুলো বা এলিমেন্টের ডাটাগুলো আমি পেতে পারি। তাহলে আমি দুইভাবে পাচ্ছি, কিন্তু কিভাবে পাচ্ছি, আমি যদি এই ক্লাসের অবজেক্ট তৈরি করি, কোন ক্লাসে, সিম্পল এক্সএমএল এলিমেন্ট বিল্ট ইন এটা। হ্যাঁ, এই ক্লাসের অবজেক্ট তৈরি করে আমরা ওই অবজেক্ট দিয়ে ওই এলিমেন্টগুলোকে আমরা কল করতে পারবো। কিরকম, মানে দেখেন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, এটাই দেখবেন, এটাই আমি দেখি। হ্যাঁ বলছি, না ডিফারেন্ট না, আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা আমি 2 নামে দিলাম, আচ্ছা এটা একটু খেয়াল করেন, এক্সএমএলটা খেয়াল করেন, এটা ওরির হওয়ার কিছু নেই, এটা হলো আপনার ডিক্লারেশন। হ্যাঁ, কোন একটা ভেরিয়েবলে আমরা এক্সএমএল বলেন এবং অন্যান্য ডেটা আমরা এভাবে স্টোর করতে পারি। এই একই কাজ করছে আর কি। হ্যাঁ, সেম কাজ করছে। হ্যাঁ, এখান থেকে উঠাই দিলে সেম কাজ করছে। ওকে, আচ্ছা আমার এখানে কি আছে, মুভি নামে আমার একটা মাস্টার নোড আছে, এর মধ্যে কি আছে, মুভি আছে। হ্যাঁ, তার মধ্যে আছে টাইটেল, ক্যারেক্টার্স, ক্যারেক্টার্স এর মধ্যে আছে আবার কি দেখেন, একাধিক ক্যারেক্টার, তাই না, এই একটা ক্যারেক্টার, এই একটা ক্যারেক্টার। আর প্লটের মধ্যে আছে একটা টেক্সট, গ্রেট লাইনস এর মধ্যে আছে একটা টেক্সট, আর রেটিং আছে, রেটিং এর মধ্যে কিছু অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটের কিছু ভ্যালু আছে। এই হলো আমাদের একটা এক্সএমএল। এখন এই এক্সএমএল কে দিয়ে আমরা দেখবো যে বিভিন্নভাবে এই ডাটাগুলোকে কিভাবে বের করা যায়। ফার্স্ট আমরা দেখবো যে এই প্লটের এই যে ডেটাটা, এই ডেটাটাকে, অর্থাৎ প্লট এলিমেন্টের যে ডেটা, এই ডেটাটাকে আমরা আমাদের অ্যাপ্লিকেশনে চাই। কিভাবে, কারণ আমি লোড করলাম, আমি এই ক্লাসে এক্সএমএল স্ট্রিং এই যে ইনক্লুড করা মানে তো এটা একই জিনিস, তো একই ফাইলে, মনে করেন একই ফাইলে ইনক্লুড করেছি তো আমি, না ফাইল নেম, আমি ইনক্লুড করে দিয়েছি। হ্যাঁ, এখন দেখেন আমার প্রাইমারি নোড কি ছিল, মুভিজ, তার আন্ডারে কি আছে, মুভির আন্ডারে কি আছে, বাকি সব, তাই না। তাহলে আমার নরমালি কি হবে, মুভি 0 পজিশনে, কারণ আমার একটাই আছে, মুভি তো একটাই, এখানে তো মুভি একটাই, তাই না। আমার যদি এখানে মুভির নিচে যদি আরো একটা মুভি যদি থাকতো, এখানে যদি আরো একটা মুভি যদি থাকতো, তাহলে আমি পজিশন, তাহলে এইটার জন্য লিখতাম 1।
পজিশন দিয়ে দিতে হবে, ইন্ডেক্স নাম্বার দিয়ে দিতে হবে। ইন্ডেক্স নাম্বার। এটা আমরা মুভি লিখে দিচ্ছি না, আমি যেহেতু পজিশন আর একটা বাকি হ্যাঁ শুধু অবজেক্ট দিয়ে মুভিটা লিখে দিচ্ছি। হ্যাঁ লিখে যে এর মধ্যে করে ফার্স্ট যেমন মুভি, তারপরে মুভি দিলে এখানে ধরেন এই মুভির ভিতরে আর কিছু নাই, সরাসরি ধরেন যে আপনার মুভির কোন একটা এলিমেন্ট আপনি বের করতে চান, এক্সট্রাক্ট করতে চান, সেটা একটা ব্যাপার হতে পারে। আমরা এখন চাচ্ছি কি যে মুভির আন্ডারে আমার যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টের পার্টিকুলার কোন একটা এলিমেন্টের আমরা ভ্যালু পেতে চাই। তাহলে পার্টিকুলার এলিমেন্ট কোনটা? প্লট। তাহলে প্লটের ভ্যালু আমরা পাবো। ক্লিয়ার? এখন যদি আমরা রান করি নরমালি আমরা প্লটটা পেয়ে যাব। ওকে, হ্যাঁ আচ্ছা, ঠিক অনুরূপভাবে দেখেন এটা কি গ্রেট লাইন্স, খেয়াল করেন গ্রেট লাইন্স আমরা দেখেছিলাম, এই যে গ্রেট লাইন্স প্লটের মতো। হ্যাঁ, এই এলিমেন্টের আন্ডারে কি আছে? আর একটা এলিমেন্ট আছে লাইন। আমরা এটাকে আরো একভাবে লিখতে পারি, কিভাবে? আর ডিফাইন করে স্পেসিফিক করে আমরা বলে দিতে পারি, অর্থাৎ অ্যারে ইন্ডেক্সের মতো। হ্যাঁ, তাহলে এটা আর একটা প্রক্রিয়া। হ্যাঁ, কার্লি ব্রেসেস দিতে হবে। এটা ক্লিয়ার? আচ্ছা, এটা লাগবে না। আচ্ছা, এবার আসেন সেটিং ভ্যালু। অর্থাৎ আমরা কোন একটা এলিমেন্টের ভ্যালুকে আমরা চেঞ্জ করে দেব। এক্সএমএল এ কোন একটা এলিমেন্টের ভ্যালু আমরা চেঞ্জ করতে চাই, সেট করতে চাই। প্রিডিফাইন যেটা ছিল সেটার পরিবর্তে আমরা সেটাকে আপডেট করব। তাহলে সেটা কিভাবে? দেখেন ওই পজিশন পর্যন্ত তো আমাদের আসতেই হবে, মানে যাকে আমরা অ্যাক্সেস করতে চাই বা চেঞ্জ করতে চাই। এটা তো আমরা বুঝে গেছি যে অ্যাকচুয়ালি আমরা কোন নোড পর্যন্ত যেতে হবে, ট্রি বেস, যেহেতু এটা কি ট্রি, তাই না? তাহলে নরমালি আমরা কোন নোডে যেতে হবে সেটা আমাদের কাছে ক্লিয়ার। তো তার ভ্যালুটা আমরা কিভাবে সেট করব? জাস্ট ভ্যালুটা বলে দিব। তাহলে যদি আমরা ভ্যালু সেট করে দিই, তাহলে এই ক্যারেক্টার 0 পজিশনে কি আছে? নেম। সেই নেমে আমাদের ক্যারেক্টারের 0 পজিশন, কেননা দুইটা ক্যারেক্টার আছে এখানে, তাই না? ক্যারেক্টার তো দুইটা, তাহলে আগে কি ছিল আর এখন কি আছে? মিস কোডার, তাই না? আগে কি ছিল দেখেন, এমএস কোডার। তাহলে ভ্যালুটা আমরা সেট করতে পারছি। ওকে, অ্যাডিং এলিমেন্টস এন্ড অ্যাট্রিবিউট, এটা আমরা একটু পরে দেখছি। এই হলো এই পার্টটা বেসিক। আমরা যা দেখলাম, কি দেখলাম যে নরমাল একটা নোডের বা একটা এলিমেন্টের ভ্যালুকে এক্সট্রাক্ট করা, আপডেট করা, হ্যাঁ, আবার নতুন একটা ভ্যালু আমরা সেখানে সেট, নতুন একটা নোড আমরা সেখানে সেট করতে পারি, বাট সেটা এখন আমরা দেখি নাই, সেটা আমরা দেখব। আচ্ছা, এরপরে আর একটা আমরা বিষয় দেখবো যে ধরেন এই যে একটু আগে আমার একটা এরর আসছিল, আপনারা খেয়াল করেছিলেন কিনা? ধরেন আমি এটা রান করব, first.xml। কি আসছে দেখেন, এরর আসছে না? আসার কারণটা কি? কারণটা হলো এই যে এখানে সিনট্যাক্সটা, অর্থাৎ এক্সএমএল এ এই জাতীয় যে এরর গুলো আছে, এই এরর গুলোকে আমরা কন্ট্রোল করতে পারি। এই কন্ট্রোলিং এর জন্য
আমরা পিএসপি এক্সএমএল এর এরর হ্যান্ডলিং এর এই পার্টটা দেখব। অর্থাৎ দেখেন এখানে আছে লাইব্রেরি এক্সএমএল আন্ডারস্কোর ইউজ আন্ডারস্কোর ইন্টারনাল এররস ট্রু। অর্থাৎ যখন কোনো আমরা এক্সএমএল এর এরর গুলোকে ট্র্যাক করতে যাইব তখন ডেফিনেটলি আমাদেরকে এই লাইব্রেরি এটা ডিফাইন করে দিতে হবে ফার্স্টে। এরপরে আমরা কি করতে পারবো, ধরেন এই স্ট্রিংটাকে আমরা লোড করলাম, স্ট্রিং এর মধ্যে একটা ভুল দেওয়া আছে। কি ভুল দেওয়া আছে দেখেন, এক্সএমএল এর ভার্সনে ব্রোকেন এক্সএমএল ব্রোকেন। পুরোটা কি ভুল না? এক্সএমএল এর যে ডিক্লারেশন কি ভায়োলেট করছে না এটা? তাহলে সে কি রিটার্ন করবে অ্যাকচুয়ালি, যদি মানে বুলিয়ান আর কি, অর্থাৎ যদি ভুল হয়, ডিক্লারেশনে ভুল যদি হয়, এক্সএমএল এ যদি ভুল থাকে তাহলে সে ফলস রিটার্ন করবে। এই যে তাহলে এরর কন্ট্রোলটা কিছুটা বুঝতে পারলেন এখানে? আবার বলছি আমি, এখানে কি আছে, এক্সাম্পল তো আমার শেষ করা হয় না, তাই না? এক্সাম্পল তো আমার শেষ হতো কোথায়, লাস্টে যে শেষ হতো। অথবা আবার ধরেন যে আপনি এখানে যে কোনো একটা ইয়ে দেন, আপনি উল্টা দেন আপনি নোটকে, হ্যাঁ, এন্ডিংটাকে স্টার্টিং করে দেন, স্টার্টিংটাকে এন্ডিং করে দেন। হোয়াট এভার যে কোনো ধরনেরই এরর আসলে এইচটিএমএল এর ক্ষেত্রে আমরা কি, এইচটিএমএল এর ক্ষেত্রে আমরা কি ওই জিনিসটা বুঝতে পারি? কন্ট্রোলটা কি করেন আপনারা, কিভাবে করেন? এইচটিএমএল এর জন্য একটা ট্যাগ বাদ পড়ে গেছে, বডি ট্যাগ বাদ পড়ে গেছে, কিভাবে আসলে কিছু করে না, তাই না? কিন্তু এক্সএমএল এ আপনি ইয়ে করেন, এক্সএমএল এর ক্ষেত্রে আপনি আপনার যদি এই জাতীয় একটা এররও যদি আসে তাহলে সেটাকে ডেফিনেটলি কট করবে, রাইট? আচ্ছা, আলাদা ফাইল না তো, কোথায়? ও সেটা তো আলাদা জিনিস, লাইব্রেরি ফাইল তো আলাদা। এটা হলো এর বিল্ট ইন। এই যে এখানে দেখেন তিনটা আরো বিল্ট ইন ফাংশন আছে, এই তিনটা বিল্ট ইন ফাংশন আর কি এরর হ্যান্ডলিং এর জন্য, গিভ এক্সএমএল এরর, গেট এররস আর ইন্টারনাল এররস। এই তিনটে যদি পারেন আপনারা একটু দেখে নিন। হ্যাঁ, যেমন এই যে এখান থেকে যদি ধরেন আপনি যদি বলেন এটা কি কাজ করছেন, এই যে একটা এরর হ্যান্ডলিং এর জন্য এই কাজটা করছে আর কি, বিশেষ করে আপনার এক্সএমএল এরর। আর নরমালি যদি হ্যাঁ এটা ইন্টারনাল এররস, ধরেন আমরা ওই পিএসপি তে ই স্ট্রিক্ট এরর হ্যান্ডলিং অনেকগুলো ফাংশন আছে, ই আন্ডারস্কোর স্ট্রিক্ট, ই আন্ডারস্কোর অল, হ্যাঁ, যেগুলো হলো আপনার লাইভ পিএসপি আইএনএ লাইব্রেরিতে ডিফাইন করে দেওয়া আছে। এগুলো হলো আপনার এরর হ্যান্ডলিং এর ক্ষেত্রে কাজ করবে, এবং সেগুলোকে যদি আপনি ট্রু করে দেন, হ্যাঁ, তাহলে আপনার এই মেশিনের ক্ষেত্রে অর্থাৎ এই ইঞ্জিনের ক্ষেত্রে এক ধরনের কাজ করবে, যদি ফলস করে দেন তাহলে এক ধরনের কাজ করবে। লাইক আমি যদি এইটাকে যদি এই স্যান্ড বক্সে যদি আমি ইয়ে করি, চালু করি, খেয়াল করেন, আমি যদি এইটাকে যদি স্যান্ড বক্সে যদি আমি রান করি তাহলে আমাকে ভুল দেখাবে, বলবে যে এইটা বন্ধ করা আছে, সিকিউরিটি রিজনের কারণে এই এক্সএমএল এর এই মেথডটাকে, হ্যাঁ, ফাংশনটাকে বন্ধ করে রেখেছে। কেন বন্ধ করে রেখেছে? ওই যে পিএইচপি আইএনআই আমরা দেখেছি যে অনেক সিকিউরিটি রিলেটেড অনেকগুলো কি ডিএলএল ফাইল এবং অন্যান্য অনেক কিছু আছে যেগুলোকে কি ডিসেবল বা এনাবল করা যায়। প্রশ্ন কিন্তু এই জাতীয় হয়, এবং জেনে একটা প্রশ্ন আসবেই মাস্ট, আপনারা নিশ্চিত থাকেন, হ্যাঁ, যে মানে ওটা অন্য জায়গায় আর কি সিকিউরিটি রিলেটেড, যে এই ফাংশনটি যদি বন্ধ রাখা হয় তাহলে আসলে কি এরর দেবে। আচ্ছা, এই দুটো একটু দেখে নিন আপনারা। এটা ব্যবহার করা হচ্ছে গেট এররস রিট্রাইভ অ্যারে অফ এররস, আর এটা ক্লিয়ার লাইব্রেরি এক্সএমএল এরর বাফার। এটা আদৌ কোথাও ব্যবহার করবেন কিনা আজীবনে সেটা সন্দেহ আছে, বাট একটু জেনে রাখি।
বাফারের মধ্যে না, বাফার, হ্যাঁ বাফার হিসেবে স্টোর করা যাবে। আচ্ছা, এর পরের অংশ আমরা দেখব অ্যাড অ্যাট্রিবিউট, যেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, যে মূলত আমাদের যে এক্সএমএলটা আছে এখন, ধরুন এই এক্সএমএল, এইটার ক্ষেত্রে আমরা এখন কি করতে চাই, আর নতুন আরেকটা নোড অ্যাড করতে চাই হেডিং এ অথবা নোটে। ওকে, তাহলে সেইটি কিভাবে কাজ করছে দেখেন, সেটি হলো সিম্পল এক্সএমএল অ্যাড অ্যাট্রিবিউট adds an attribute to the simple XML element। কিভাবে করছি আমরা এই নিচের এত কিছু না দেখে একটা পার্ট দেখি, add attribute type, টাইপে কি, টাইপটা কি ডকুমেন্টারি। হ্যাঁ, আচ্ছা, অ্যাট্রিবিউট টাইপটা হলো ডকুমেন্টারি, চাইল্ড হলো মুভি, মুভি একটা নতুন চাইল্ড অ্যাড করবে, যার আন্ডারে আরো দুটো চাইল্ড আছে, কি আপনার টাইটেল আর প্লট। খেয়াল করেন, মুভি নতুন করে আরেকটা চাইল্ড ক্রিয়েট করলো। হ্যাঁ, এই যে এটা দেখেন, মুভি তো ছিল না আগে, তাই না? মুভি ছিল উপরের পার্টটুকু ছিল, উপরের পার্টটুকু ছিল। তাহলে এখানে নতুন কি কি অ্যাড করেছে দেখেন, টাইটেল অ্যাড করেছে, প্লট অ্যাড করেছে, এখন প্লটের আন্ডারে আবার ক্যারেক্টারস অ্যাড করেছে, ক্যারেক্টার আন্ডারে আবার ক্যারেক্টার আছে। তাহলে আমাদের যদি প্রয়োজন হয় তাহলে এখান থেকে দেখেন চাইল্ড ক্যারেক্টারস, তার আন্ডারে কি ক্যারেক্টারে এই যে দুইটা চাইল্ড আবার অ্যাড করেছে, একটা হলো নেম আর অ্যাক্টর, তার পরে আবার রেটিং এবং টাইপ অ্যাড করেছে। ওকে, তাহলে এভাবে আমরা এক্সএমএল এ অ্যাট্রিবিউট আমরা অ্যাড করতে পারি। চাইল্ড অলরেডি আমরা চাইল্ড দেখেছি, একই জিনিস। আচ্ছা, অ্যাজ এক্সএমএল, হ্যাঁ অ্যাজ এক্সএমএল এর এটা যে কাজটা করছে ভেরি সিম্পল, return a well format XML string based on simple XML element। যেভাবে আপনি লিখছেন এক্স্যাক্টলি ওই ফরম্যাটেই আউটপুট দেবে। যেমন ধরেন জেসন লিন্ট নামক একটা সাইট আছে, আপনার অগোছালো একটা স্ট্রিংকে দিয়ে দেন, সে কি করে এক্স্যাক্টলি আপনার জেসন ফরম্যাটে, এক কথায় ফরম্যাটিং। তাহলে অ্যাজ এক্সএমএলটা ফরম্যাটিং এর জন্য ব্যবহার করা হচ্ছে। যেমন এখানে দেখেন এ বি সি যেভাবে যে স্ট্রাকচার আছে আউটপুটে এক্স্যাক্টলি ওই স্ট্রাকচারে শো করছে। ওকে, আচ্ছা এবার পরেরটাতে চলেন, অ্যাট্রিবিউটস। খেয়াল করেন, ফু নামক আমার একটা এলিমেন্ট আছে, যার মধ্যে দুইটা অ্যাট্রিবিউট আছে, নেম এবং গেম, দুটো অ্যাট্রিবিউট আছে। এখন এই অ্যাট্রিবিউটকে আমি লোড করব অ্যাজ এ স্ট্রিং হিসাবে, করে আমার অবজেক্টিভ হলো লুপের মাধ্যমে এই অ্যাট্রিবিউট এবং ভ্যালু চাই, ওই এলিমেন্টের অ্যাট্রিবিউট এবং ভ্যালু চাই, এটা হলো আমাদের অবজেক্টিভ। তাহলে সেটা কি আমরা কিভাবে পেতে পারি দেখেন, অ্যাট্রিবিউটস এই বিল্ট ইন ফাংশন কি কাজ করছে,
ফু, এটা তো জিরো পজিশনে, তাই না? এই এলিমেন্টটা তো জিরো পজিশনে। তাহলে এই জিরো পজিশনে যতগুলো অ্যাট্রিবিউটস আছে সবগুলোকে সে নিয়ে আসতেছে, এনে এ এবং বি, এটা তো আমরা ইয়ের কি আর ভ্যালু, ফর ইচের কি এবং ভ্যালু। তাহলে কি হিসাবে কি পাচ্ছি আমি, আর ভ্যালু হিসাবে কি পাচ্ছি? কি হিসাবে কি পেলাম? নেম, কারণ অ্যাট্রিবিউটের নামটা তো আমার কি, আর ভ্যালুটা 1 এবং লনলি। ওকে, তাহলে এখানে অ্যাট্রিবিউটস এবং অ্যাড অ্যাট্রিবিউট এই দুটার মধ্যে যদি কোনো রকম ডিফারেন্ট আসে, হ্যাঁ, তাহলে তো ইজিলি আপনারা মনে রাখতে পারবেন। এবং বাস্তবিক ক্ষেত্রেও যদি ধরেন কাজে লাগে, এক্সাম্পল আপনার বাস্তবিক প্রজেক্টেও যদি কাজে আসে, ডেফিনেটলি এইটাই বেশি কাজে আসবে রাদার দেন আপনার অ্যাড অ্যাট্রিবিউট। আচ্ছা, অ্যাড চিলড্রেন, আমরা কি দেখেছিলাম? অ্যাড চাইল্ড দেখেছিলাম, তাই না? কোন একটা নির্দিষ্ট নোডের চিলড্রেন কিভাবে আপনি অ্যাড করবেন সেই বিষয়টা দেখেন। হ্যাঁ হ্যাঁ, দেখেন কিভাবে এই চাইল্ড রোল ইকুয়াল টু কি সান, তাই না? এরপর আবার কি ডটার। আমরা উপরের উপরের এই এক্সাম্পলটুকু দেখি, এটা একটু খেয়াল করেন, এই স্ট্রিংটা একটু খেয়াল করেন। এক্সাম্পল চিলড্রেন, চিলড্রেন হিসাবে অ্যাজ সেকেন্ড জেনারেশন, সেকেন্ড জেন আমি প্রিন্ট করছি কি দি পারসন বিগট আ রোল। তাহলে ফার্স্ট কোনটা পাবে? না, এটা তো আমার ভেরিয়েবল, তাহলে এটা রোল হিসাবে কি পাবে ফার্স্টে? ওকে, তাহলে ফার্স্ট। আচ্ছা, এরপর কি পাবে? ইটারেট যত করবে পরেরটাতে আসবে। আচ্ছা, এটা কিন্তু রিটার্ন করছে আপনার ফার্স্ট এই নোটটাকে, এই অ্যাট্রিবিউট, এই ভ্যালুকে, হ্যাঁ, রোলের এই ভ্যালুকে। এরপরে আমরা যখন আবার এরপরে চাইল্ড যখন আমরা চাচ্ছি, তখন সে কি এইটুকু রিটার্ন করছে, ডটারকে। ওকে, আবার এর আরো ভিতরে যখন আমরা ঢুকছি তখন আরো ভিতরে এগুলো, বুঝতে পেরেছেন? তাহলে চিলড্রেন ফাংশনটা কি কাজ করছে? আচ্ছা, এরপরে আমরা একটা জিনিস দেখবো, এটা একটু গুরুত্বপূর্ণ আর কি, এটা অনেক সময় প্রশ্ন এখান থেকে হয়। ওই যে চিলড্রেন, চিলড্রেন, হ্যাঁ চিলড্রেন অ্যাট্রিবিউটস, জি 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 জি, লুপগুলো আপনি নিয়ে আসতে পারবেন আর কি, লুপ চালিয়ে আপনি স্পেসিফাইড নোডের আন্ডার থেকে আপনি নিয়ে আসলেন। আচ্ছা, একটা যদি একটা থাকলেও আপনি নিয়ে আসতে পারবেন, একাধিক থাকলেও নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এরপরের যেটা, সেটাকে আমরা বলছি কাউন্ট। কাউন্ট দিয়ে আমরা দেখব যে অ্যাকচুয়ালি আমরা কোন এলিমেন্টের আন্ডারে কতগুলো নোড আছে বা কতগুলো তথ্য আছে আমার, হ্যাঁ, সেটা আমরা কি কাউন্ট করতে পারি। জেসনও ঠিক একইভাবে কাউন্ট করা যায়, এখানেও আছে। হ্যাঁ, দেখেন এখানে উপরেরটাতে কত আছে, পার্সন 1 এ কত, তিনটা, পার্সন 2 তে 5টা, মানে এই পর্যন্ত তো ঠিকই আছে। এই এলিমেন্টটাকে আমরা লুপ চালাইলাম, পার্সন পেলাম, তাই না? পার্সন পেলাম। এখন পার্সনের ভিতরে কাকে আমরা লোড করছি? নেমকে। কাকে আমরা? নেমকে, নেম অ্যাট্রিবিউটকে। তাহলে নেম অ্যাট্রিবিউটকে যখন আমরা করছি, তাহলে নেম অ্যাট্রিবিউটে কি পাবে? পার্সন 1। তাহলে পার্সন 1 এ কত, এই যে এ কাউন্ট করে ফেললো, কত পাবে সে? 3 পাবে। পরের বার আবার যখন যাবে 5 পাবে। পার্সন 2 5, ক্লিয়ার তো কাউন্ট? কোনটা? এই কোথায়? ও, ইটারেটরের জন্য তো ফর লুপ দিয়েও আপনি পারবেন, হ্যাঁ, তখন আপনার
হ্যাঁ ও তো অবজেক্ট রিটার্ন করছে অ্যাকচুয়ালি, এটা তো অবজেক্ট, এটা তো অবজেক্ট, অ্যারে অবজেক্ট হিসেবে সে রিটার্ন করছে। আচ্ছা এ পর্যন্ত তো বুঝলাম আমরা, তাই না? অনেকটা মনে রাখার মতোই, যে কয়টা আমরা দেখেছি মনে থাকবে তো না? আচ্ছা এরপরে আমরা দেখবো যে এক্সএমএল, হ্যাঁ আপনার এবার কিছুটা জিনিস এবার ক্লিয়ার হবে। হ্যাঁ এখানেও আছে কি এক্সএমএল নেমস্পেস আমরা সহজভাবে বোঝার জন্য W3 তে যাচ্ছি। এখানে বলা হয়েছে যে XML namespace provide a method to avoid element name conflicts। আমরা ওইখানে কি মেথড নেম কনফ্লিক্ট করছিল সেটা আমরা দেখেছি। ঠিক এইখানেও এইরকম ঘটনা ঘটতেই পারে যে ধরেন আপনার দুইটা XML আছে, এইটা একটা A আর একটা হলো B। A এবং B এর মধ্যে আমার একটা টেবিল আছে, টেবিল জাস্ট একটা HTML এর টেবিল, HTML এর টেবিল আছে। B এর মধ্যে আছে আমার একটা XML। ধরেন এর মধ্যে একটা টেবিল আছে কি TABL টেবিল। হ্যাঁ টেবিলের মধ্যে ধরেন টেবিল রো, টেবিল ডেটা TD TR টেবিল ক্লোজ। ওকে ধরেন এই ফাইলে যে এক্সএমএলটা আছে সেটা কি রকম, সেটা ধরেন এরকম টেবিল ধরেন TR নেম TR ধরলাম এখানে TD ধরেন দিলাম, TD দিলাম, দিলাম, টেবিলকে ক্লোজ করে দিলাম। কি হবে তাহলে? ধরেন দুইটা ট্যাগই সেম, ট্যাগ এলিমেন্টস গুলো সেম। এটা তো হচ্ছে কারণ আমরা তো বলছি যে HTML এবং XML এর মধ্যে সাদৃশ্য আছে। এই অবস্থা যদি হয় তাহলে কি হবে? তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ডেফিনেটলি নেমস্পেস ইউজ করতে হবে। নেমস্পেস কিভাবে ইউজ করবে? এখানে নেমস্পেস ইউজ করার একটা পদ্ধতি আছে, এবার প্রক্রিয়া আছে, এবং সেটা ডিক্লারেশন হয় হলো XML নেমস্পেস কোলন দিয়ে। হ্যাঁ অর্থাৎ এই কোলনের মধ্যে ডিফাইন করে দেওয়া থাকে এটা কোন সোর্স থেকে আসবে, হ্যাঁ এইটা কোন সোর্স থেকে আসবে। ওকে সোর্স আমার বলে দেওয়া থাকে কার মধ্যে, নেমস্পেসের মধ্যে। যখন আমার এইটা নেমস্পেসটা আমার ডিক্লেয়ার করা থাকবে কোথায়, XML এর মধ্যে একটা, আবার এই XML এর মধ্যে একটা। ওকে তো এইটার রেসপেক্টে আমরা একটা প্রিফিক্স ব্যবহার করি। খেয়াল করেন নেমস্পেসের ক্ষেত্রে একটা প্রিফিক্স ব্যবহার করছি আমরা। কার জন্য? এটার জন্য একটা প্রিফিক্স আমরা ব্যবহার করব, এটার জন্য একটা প্রিফিক্স ব্যবহার করব। যদি প্রিফিক্স এটার জন্য ব্যবহার করি ধরেন এই, আর এটার জন্য ব্যবহার যদি করি x, তাহলে এইটার সামনে যদি আমরা এই রকম লিখি এই টেবিল, আর এটাতে যদি আপনার লিখি আমরা x টেবিল, তাহলে তো আমার আলাদা আলাদা হয়ে গেল। ওকে ঠিক এই জিনিসটা আমরা এখন দেখবো এখানে যে নেমস্পেস এখানে কিভাবে কাজ করছে। আচ্ছা তাহলে নেম কনফ্লিক্টিং এর কারণে আমরা নেমস্পেস ব্যবহার করছি, রাইট? সেটা হতে পারে মেথডের, হতে পারে ক্লাসের, হতে পারে অবজেক্টের, হোয়াটএভার যাই হোক না কেন। আচ্ছা তাহলে আমার HTML আমি যেটা বললাম আর কি, এখানে একটা টেবিল দেওয়া আছে, অনুরূপভাবে একটা XML দেওয়া আছে যার মধ্যে কি আছে, টেবিল ট্যাগটা আছে। হ্যাঁ আবার এখানে কি HTML এ এখানে টেবিল ট্যাগ আছে, এখানে টেবিল এলিমেন্ট আছে। হ্যাঁ তাহলে এইটা কি আপনি কিভাবে এখন কি করলেন, ধরেন এইভাবে যদি দেন যেটা বললাম
তাহলে সে কি ডেফিনেটলি, কারণ সেক্ষেত্রে ইয়েটা এখন কোনটা কাকে ওভারল্যাপ করবে সেটা কলিং এর উপরে ডিপেন্ড করছে। আমি টেস্ট করি নাই, টেস্ট করতে হবে। আচ্ছা দেখেন নেম স্পেসের জন্য এই নেম স্পেস অর্থাৎ এক্সএমএল নেম স্পেস কোলন এইচ আবার কি এফ। ওকে, আচ্ছা এটাকে যদি গ্লোবাল হিসাবে আমরা ডিক্লেয়ার করি, তাহলে আমরা রুটের ভিতরে আমরা এইভাবে লিখতে পারি। ওকে, তার মানে যদি আমরা অনেকগুলো পার্সেন্টেজ লিখি তাহলে স্টুডেন্টের সামনে দিতে পারি, তারপর টিচারের সামনে দিয়ে দিতে পারি, এর মধ্যে সেম ভ্যালুগুলো রাখতে পারি। হ্যাঁ আচ্ছা এতটুকু তো ক্লিয়ার যে আসলে এক্সএমএল এর ক্ষেত্রে নেম স্পেস কেন ব্যবহার করা হচ্ছে, কিভাবে ব্যবহার করা হচ্ছে। নামাজে যাবেন না? আচ্ছা আচ্ছা এখানে একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। আমরা আগের ক্লাসে দেখেছিলাম না যে এক্সএমএল এর ক্ষেত্রে আমরা বলেছিলাম এটা একটু রিয়েল কেজে, হ্যাঁ রিয়েল কেজে ব্যবহার করা হয় এবং আনইউজুয়ালি মানে ইউজুয়ালি এটা আমরা ব্যবহার করি না আর কি, এরকম একটা বিষয় আমরা বলেছিলাম গত ইয়েতে। হ্যাঁ সেটা হলো কি স্টাইল শিটকে এক্সটার্নাল সোর্স থেকে যদি আমরা কল করি, হ্যাঁ সেটার ক্ষেত্রে। বাট এখানে যে এক্সাম্পলটা দেখানো হয়েছে এই এক্সাম্পলটা হলো এই নেম স্পেসকে ডিফাইন করার এক্সাম্পলটি দেখানো হয়েছে। ওকে, তো নেম স্পেস আমাদের কাছে একদম ক্লিয়ার, আমি মনে করি যে আপনারা বুঝতে পেরেছেন। এবং নেম স্পেস থেকে যদি প্রশ্ন হয় তাহলে মোটামুটি হয়তো আপনারা এই লজিক থেকেই বলতে পারবেন। এখন আসেন এই নেম স্পেসের ক্ষেত্রে কিছু বিষয় আছে, সেটা হলো যে নেম স্পেসটার নাম কি সেটা যদি আপনার প্রোগ্রামের ক্ষেত্রে কাজে লাগানো প্রয়োজন হয়, যে আপনার পিএইচপি যে কোডটা লিখেছেন আপনি এখান থেকে ডাটা নিলেন, হ্যাঁ নিয়ে আপনার যে পিএইচপি যে ফাইল, এই পিএইচপি ফাইলে ধরেন এটা নেম স্পেস অথবা এটা নেম স্পেস আপনার জানা প্রয়োজন। জানার জন্য এতে বিল্ট ইন ফাংশন আছে, সেই ফাংশনটা কিভাবে কাজ করছে দেখেন। রিটার্ন নেমস্পেস ইউজড ইন আ ডকুমেন্ট। অনেক অনেক এখানে কি হবে 1000-এর মতো বিল্ট ইন ফাংশন আছে, তাই না? ওইখানে আরো বেশি। আচ্ছা দেখেন নেমস্পেস, হ্যাঁ আচ্ছা ওই আপনি যখন ফ্রেমওয়ার্ক ব্যবহার করছেন ফ্রেমওয়ার্কে তো প্রচুর বিল্ট ইন ফাংশন ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ আচ্ছা কোনো নেমস্পেসের নাম যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে গেট নেমস্পেস ব্যবহার করবেন, ডেফিনেটলি তার প্যারামিটারকে ট্রু করে দিতে হবে, এটা মনে রাখতে হবে আর কি। তাহলে আমার আউটপুটটা কি আসবে? কোনটা? এটা না, এটা এই যে আমরা তো প্রথমে অবজেক্ট তৈরি করছি না, সিম্পল এক্সাম্পল এলিমেন্টে তো আমরা অবজেক্ট তৈরি করছি, যে অবজেক্ট দিয়ে আমরা কি করছি এই মেথডটাকে কল করছি, হ্যাঁ বিল্ট ইন এই ফাংশনটাকে ওই মেথডটাকে আমরা কল করছি। এটা কি আছে ওটা ডোর নেম স্পেসের পাতা দেখায়, এটা নাম্বার অফ ক্যারেক্টার। ও এটা হলো এই যে আপনার এইটা ফার্স্ট ওয়ানটা পি হলো আপনার ওই যে নেম স্পেস আমরা ডিফাইন করে দিলাম, তাহলে কোন নেম স্পেস এইটা পি, পি এর ইয়ে কোনটা, পি এর পার্টটা কোনটা এটা। আবার ধরেন নেক্সট ইয়ে যদি আমরা লুপ চালাইতাম পরেরটা যদি আপনি ইয়ে করেন আবার এটা এই যে ক্যারেক্টার 3 4 5 এটা বুঝতে পেরেছেন? তাহলে অনুরূপ ভাবে এখানে আরো একটা আছে, সেটা হলো যে
গেট ডক নেম স্পেস, এটা একই কাজ করছে, অলমোস্ট একই কাজ করছে, দুটো তো সেম জিনিস। আচ্ছা আমরা লাস্ট ওয়ানটা আমরা দেখবো এখান থেকে, গেট নেম। দেখেন একটু খেয়াল করেন এখানে, ধরেন যদি প্রশ্ন হয় যে গেট নেম এবং গেট অ্যাট্রিবিউট, এই দুটার ক্ষেত্রে নিচে দুটার ক্ষেত্রে কম্বাইন্ডলি বলে দিল যে দুটার ক্ষেত্রে নিচে কোন স্টেটমেন্টটি ট্রু। তাহলে নেম দিয়ে আমরা কি পাবো, গেট নেম, গেট নেম দিয়ে আমরা পাবো হলো এলিমেন্ট বা নোডের নামগুলো। আর আর কিভাবে আমরা পেতে পারি আপনার ইয়ের নোডের নাম বা ভ্যালু, এর আগে আমরা যেটা দেখলাম লুপ চালিয়ে আমরা লিখি। আচ্ছা এরপরে কিছু ইটারেটর আছে, আমরা যে প্রথমে লেসন অবজেক্টিভে যেগুলো আমরা দেখলাম, যে আমরা মূলত বেসিক কিছু জিনিস দেখব, কিছু ফাংশন দেখব, কিছু ইটারেটর আছে, আর এক্সটার্নাল আর কিছু ফাংশন আছে। তো আপনাদের জন্য এই পরের এই পার্টটুকু হোমওয়ার্ক থাকবে, যে বাসায় এগুলো একটু দেখবেন। বাট এইটা একটু এক নজর আপনাদের একটু দেখাবো, যে কারেন্ট, গেট চিলড্রেন, হ্যাজ চিলড্রেন, কি, নেক্সট, এক কথায় যেটা ইটারেটর বলতে এই জিনিসগুলোকে বোঝায়। এটা পিএইচপি হোক, জাভা হোক, ডটনেট হোক, হোয়াটএভার যেখানে হোক না কেন সব জায়গায় দেখবেন যে ইটারেটর হিসাবে এগুলোই ব্যবহার করা হচ্ছে। আমরা এর আগে আমরা কি দেখলাম, ইচ, হ্যাজ, নেক্সট, নেক্সট, এগুলো আমরা দেখেছি না। অ্যারের ক্ষেত্রে ইটারেটর শব্দের অর্থ হলো যে এক্সট্রাক্ট করে আর কি, ফর ইচ, হ্যাঁ। লুপ কি, ওয়ান কাইন্ড অফ ইটারেটর, হ্যাঁ। এখানে এই কারেন্টের মাধ্যমে আমরা কি পাবো, কারেন্টের নোডের রেসপেক্টে আমরা ডেটা পাবো, হ্যাঁ। যেমন ধরেন আমরা যদি দেখি, এ রিটার্ন করছে কারেন্ট এলিমেন্ট, যেমন ধরেন এখানে কি বুকস, রাইট, বুকসে বুক কি দেওয়া আছে, পিএইচপি বেসিক্স। আমার ফার্স্ট ইটারেটরে ফার্স্ট ভ্যালুটা কি আসবে, কারেন্ট আমার কোনটা, বুক, তাহলে বুকের ভিতরে কি পাচ্ছেন, আচ্ছা এরপরে আরেকটা আছে কি, রিউইন্ড। রিউইন্ডটা কি করে, ওই যে আমাদের ওখানে কি যেন ছিল, ওইখানে কি ছিল, প্রথমে নিয়ে চলে যেত না, রিসেট, রিসেট, ইউ আর রাইট, রিসেট, রিউইন্ড আর রিসেট। কিন্তু ভাই কারেন্ট বলতে পিএইচপি বেসিক প্রথমটা পাবে না, দ্বিতীয়টা এক্সএমএল বেসিক কারেন্ট, হ্যাঁ। আমরা ওই ইয়ের ক্ষেত্রে কি দেখলাম, ওই অ্যারের ডাটার ক্ষেত্রে আমরা কি দেখলাম, আমরা যখন কারেন্ট করি তাহলে আমরা কি পাচ্ছিলাম, ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালুটা পাচ্ছিলাম, তারপর আমরা যখন নেক্সট করতেছিলাম নেক্সটটা পাচ্ছিলাম, আবার যখন আমরা রিসেট করছিলাম আমরা প্রথম ইয়েতে যাচ্ছিলাম, তাই না। ঠিক ওই একই ব্যাপার আর কি, এখানেও এই বিষয়গুলো একই জিনিস। আমি কি দেখাবো, এক নজর দেখেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা এটা এটা কি ছিল যেন, গেট গেট চিলড্রেন, দেখেন টাইটেল এবং অথর, হ্যাঁ। এই টাইটেল এবং অথর এইটাকে আমার যদি আমি ডিসপ্লে করতে চাই তাহলে কি রকম হতে পারে, রিউইন্ড, আমি লুপ চালাইছি কত থেকে, ফার্স্ট পজিশন থেকে, হ্যাঁ। এবং আমার এক্সএমএল যেটা আমার স্ট্রিং যেটা, সেটা ভ্যালিড কি না, সেটা ভ্যালিড, হ্যাঁ, ফাংশন দিয়ে আমি সেটা ভ্যালিডিটি চেক করছি, তার মানে ওই যে কতক্ষণ পর্যন্ত চলবে, হ্যাঁ। আর এটা হলো নেক্সট প্লাস প্লাস ইনক্রিমেন্ট আর কি, হ্যাঁ, রাইট। এরপরে আসেন গেট চিলড্রেন, আমরা ওই আগের ইয়েতে দেখলাম গেট চিলড্রেন, আমরা দুইটা দেখেছি না অ্যাট্রিবিউট, কি কি দেখলাম আমরা, চিলড্রেন আর
গেট চিলড্রেন। তাহলে দেখেন গেট চিলড্রেন যদি আমরা করি তাহলে সে কি পাবে, কি এবং ডেটা। কি এবং ডেটা যদি হয় তাহলে কি হিসাবে কি পাবে, প্রথমে পাবে হলো টাইটেল, ডেটা হিসাবে কি পাবে PHP বেসিক। তাহলে দেখেন এখানে জাস্ট ইকো করে দেওয়া হয়েছে, এখানে ইকো করে দেওয়া হয়েছে। ওকে, তাহলে এখান থেকে একটা থেকে আমরা তিনটা কিন্তু পেয়ে গেছে, নেক্সট, ভ্যালিড এবং রিওয়াইন্ড। আর এটা জাস্ট চেকিং এর জন্য যে যদি তার চিলড্রেন যদি থাকে আর কি, হ্যাঁ যদি চিলড্রেন থাকে, খেয়াল করেন যদি চিলড্রেন থাকে তাহলে পরের কাজটা করবে। হ্যাঁ অনেকটা সেরকম। আচ্ছা, এরপর কি, এটা হলো কারেন্ট কি রিটার্ন করবে। হ্যাঁ, কি যেটা কি ফাংশনটা রিটার্ন করবে কারেন্ট কি। কারেন্ট কি কোনটা, বুক। কারেন্ট কি কোনটা, বুক। ওকে, কি রিটার্ন করার যদি প্রয়োজন হয় কি। এরপর নেক্সট দেখলাম আমরা রিউনিয়ন ভ্যালিডিটি, তো আমরা দেখলাম হচ্ছে নোড এলিমেন্ট। হ্যাঁ রাইট, আমার বুকস এর মধ্যে কি আছে, বুক আছে, বুকস এর মধ্যে আছে বুক, তাই না, PHP 5.5। আমরা কি মানে ভ্যালু যে এখানে আছে তার ইমিডিয়েট নোটটাকে কি করব, না 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 না, সেটা তো আপনার নোড হিসেবে কাজ করছে। হ্যাঁ, রুট এলিমেন্ট হিসেবে কাজ করছে, তাই না, এটা রুট এলিমেন্ট। কিন্তু অ্যাকচুয়ালি আপনার এটা কি হিসেবে কাজ করছে, হ্যাঁ এটা এলিমেন্ট, কিন্তু এটা কিসের রেসপেক্টে, ভ্যালু তো স্টোর করছে, ভ্যালু স্টোর করবে কার রেসপেক্টে, কোন একটা কি এর রেসপেক্টে তো সে স্টোর করবে, তাই না। ঠিক, এটা টেবিলের সাথে কম্পেয়ার করলে হ্যাঁ চেঞ্জের নাম। যদি প্রথমে আমি একটা টেবিল দেখালাম না, এটা কি PHP 5.5 হচ্ছে বেল, ও তো একই ব্যাপার। আপনার এই যে আমি প্রথমে যে एग्जांपलটা দিলাম যে এটা যদি টেবিল হয় তাহলে টেবিলে একটা নাম আছে, হ্যাঁ এরপর আপনার এই সেলগুলোর নাম আছে, সেলের মধ্যে ভ্যালু রেখেছে। জি জি জি, তো এই তো মোটামুটি আজকের আলোচনা। এটা নামগুলো একটু জেনে রাখেন আপনারা এবং কি কাজ করে। আমি ডোমটা দেখাবো আর কি, হ্যাঁ ডোমটা কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখাবো, আজকে না, ডোম দেখাবো। জাস্ট এখান থেকে আপনারা ইয়েটা পড়ে রাখেন যে সিম্পল XML আন্ডারস্কোর ইম্পোর্ট আন্ডারস্কোর ডোম, এটা কি কাজে ব্যবহার করা হয়। বিশেষ করে এখান থেকে আপনারা দেখবেন এই যে ধরেন এই ওয়ার্নিং লেখাটা আছে, তাই না, এই ওয়ার্নিং লেখার মধ্যে কি লেখা আছে এই জিনিসটা একটু মাথায় রাখবেন, মনে রাখা কঠিন, কারণ এদের ল্যাঙ্গুয়েজটা আসলেই কঠিন। হ্যাঁ, PHP ম্যানুয়ালের ল্যাঙ্গুয়েজ বেশ কঠিন। ইজি করে লিখতে হ্যাঁ না, আপনার এই একই জিনিস W3 স্কুলে দেখেন, হ্যাঁ আবার টিউটোরিয়াল পয়েন্টসে দেখেন, ওগুলোতে খুব সহজ করে দেওয়া আছে আর কি। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আমরা যা দেখলাম, নেম স্পেসের একটা স্ক্রিপ্ট আমি দেখাবো। তাহলে আজকে আমরা যা দেখলাম সেটা হলো আপনার সিম্পল XML এবং XML এক্সটেনশনের যে ব্যাপারটা সেটা আমরা কিছুটা আলোচনা করলাম। তো সিম্পল XML থেকে প্রশ্ন হবেই একটা, আমি আশা করছি আর কি। XML থেকে প্রশ্ন তো হবেই একটা, তার মধ্যে থেকে সিম্পল XML থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনাটাই বেশি। আচ্ছা, আগামী ক্লাসে আমরা দেখব যে SOAP, WSDL এবং JSON। আমি হয়তো রেস্টটাও একটু দেখাবো। হ্যাঁ, এই জিনিসগুলো খুব বেশি এখন আলোচনা হচ্ছে, তো আপনার প্রত্যেকটা স্ক্রিপ্ট দেয়া যায় না ডেফিনেটলি। ধরেন এই XML এ তো আপনারা আজকে প্র্যাকটিক্যাল एग्जांपल গুলো দেখেছেন, এই যে প্র্যাকটিক্যাল एग्जांपल গুলো দেওয়া আছে। তবে নেক্সট ইয়েতে আমি চেষ্টা করব যে এই SOAP, SOAP এবং WSDL এগুলোর অ্যাট লিস্ট একটা एग्जांपल দেখানো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।